এই মাত্র জাহাজটা আমি এসেছি পুজো দিয়ে আসার পর আগে সবার পর যেটা ছিল আমার ড্রেসটা চেঞ্জ করা শাড়িটাকে আমি একদম পাচ্ছিলাম না, খুব গরমে কষ্ট হচ্ছিল। একটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে যে সকাল 9টা, আর আজকে দেখছো আমি শাড়ি টাড়ি পরেছি। দেখো এরকম একটা জাস্ট নর্মাল সুতির ছাপা একটা শাড়ি পরেছি, কারণ হচ্ছে আজকে নীলের পুজো আছে। তো আমার বেবি হওয়ার পর থেকে এই ষষ্ঠী উপোসটা শুরু করেছি, তো সেখানেই যাবো। আজকে নতুন শাড়ি টাড়ি পরে আর কি সবাই যায় আর কি, জানি নতুন একটা শাড়ি পরতে হয় এরকমই, মেবি অত ডিটেলসে আমি জানি না। তো মা বলে একটা নতুন শাড়ি পরে নাও। আমার শাড়ি তো প্রচুর রয়েছে যেগুলো আমি পরিই না। সঞ্জীব বলে যে পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, নয় দান করে দেবো, এইসব বলতে বলছে। শাড়ি তো কখনো পরতে দেখি না তোমাকে, তো এমনি খুলে খুলে যাচ্ছে। আমি একদমই শাড়িতে কমফোর্টেবল একদমই নয়। আমি সবসময় তো দেখেছো তোমরা যে আমি নাইটিই পরে থাকি। তো যাই হোক, আজকে শাড়ি পরেছি, একটু অস্বস্তি ফিল করছি, জানি না কতক্ষণ এই শাড়ি নিয়ে আমি টলারেট করতে পারবো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু পজিটিভ এনার্জি পাবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম, লেটস গো। চলো শাড়ি টাড়ি পরে চলে এসেছি রান্না করে, আর এখানে একটু ব্রেড করবো। সঞ্জীবের আজকে ইলেকশন ডিউটি রয়েছে, তো সে কারণে একটুখানি তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য ভাবছি একটু ব্রেডই করে দিই। আর ভাত তো হয়েছে, কারণ মামাম তো ভাত খাবেন দুধ দিয়ে, তো সেটা তো রয়েছে। তো চলো দুটো ব্রেড করে দিই, একটা টিফিনে দিয়ে দেবো আর একটা ও এখন খেয়ে অফিসে যাবে। ইলেকশন ডিউটিতে ওখানে খাবার দেয়, তো এতটা টাইম যাইবে, এবার কখন টিফিনটা দেবে, সেই জন্য একটু টিফিনটা করে দিই। দেখো দুটো আমি করে নিয়েছি, দুটো তোমার কি বলে এটা ব্রেড। তো এটা একটা অফিসে নিয়ে যাবে আর একটা খেয়ে যাবে। তো ওখানে মামের খাবারটাও রেডি করছি। আমরা এখনো জামা কাপড় কেচেছি, সেগুলো টেবিলই রয়ে গেছে অলরেডি, আমাকে শুকাতে দেওয়া হয়নি। আর এখানে দুধটা পড়ে গেল না না না, করিস না বাবা। একটু কথা বলতে যাবো, দুধটা আমার সবসময়তেই পড়ে যায়, প্রত্যেক দিনই আমার একটু না একটু দুধ পড়ে যায়, যেটা খুবই খারাপ। বৃহস্পতিবারে দুধ পড়া কিন্তু ভালো, বাকি দিন কিন্তু একদমই নয়। চলো ভাতটা বড় দিয়েছি, ওর মামের খাবারটা রেডি করে নিই। সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আগে ধূপবাতি দিয়ে শিব ঠাকুরকে জল দিয়ে তারপর যাবো বাইরে মন্দিরে পুজো দিতে। তো সব মোটামুটি গোছানো হয়ে গেছে। চলো ঠাকুরকে আমি একটু দুধ গঙ্গা জল দিয়ে দিই, এর মধ্যে ঘি মধু দই সব কিছু মেশানো আছে সিদ্ধি, তো এটা দিয়ে দিলাম ঠাকুরকে। এবার আমি চলে এসেছি মন্দিরটা একদম আমার বাড়ি থেকে দেখাই যায়। তো এখানে মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে অনেক পুরনো মন্দির। এই মন্দিরের পাশে কিন্তু আরও একটা বড় মন্দির তৈরি হয়েছে, যেটা এই বছরই হয়েছে। তো ওনারা বললেন যে আগে পুরনো মন্দিরে জল ঢেলে আসো, তারপর নতুন মন্দিরে এসে পুজো করো। সে কারণে আমরা চলে এসেছি এখানে পুজো করার জন্য। মামাম দেখছো কি ব্যস্ত হয়ে পড়েছে, ভীষণ পুজো করতে ভালোবাসে। দিদিভাইকে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই, কারণ মামাম এত দুষ্টুমি করে, আমি একা হাতে সামলে উঠতে পারি না। সেই কারণে দিদিভাই আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকে, বেশ ভালো লাগে। ওনারও ঘোরা হয়, আমাদের দুজনে একসাথেই বেরোই, এরকমই যেন ভালো লাগাটা যেন সবসময় থেকে থাকে। তো যাই হোক, দেখো আমি এখানে পুজো করতে, এখানে একজন পুজো করছিলেন, তারপর আমরা করবো। এখানে অত বেশি ভিড় নেই, চাপাচাপি নেই। নতুন মন্দিরে চলে এসে ওখানে পুজো করে। এখানে নতুন মন্দিরটা এবছরই হয়েছে, তো ভীষণ সুন্দর আর কি পুজো হলো। তো চলো ये तो सिंह बाबा विष्णु देव बोलिनो की फल का नाम तो जाने ना आपने देखो আচ্ছা এইটা ঘিটা কি করব। এই মাত্র জাহাজটা আমি এসেছি পুজো দিয়ে আসার পর আগে সবার পর যেটা ছিল আমার ড্রেসটা চেঞ্জ করা শাড়িটাকে আমি একদম পাচ্ছিলাম না, খুব গরমে কষ্ট হচ্ছিল। একটা হালকা পাতলা নাইটি পরলে না সারা দিনটা মানে পুরো ফ্রেশ লাগে, বেশি আমি কোনো সব কিছু কাজ করতে পারি না, আমার খুব কষ্ট হয়। এটা আমার একান্ত প্রবলেম, আর কারণ নয়। তো চলো, আর পুজোটা দিতে খুব ভালো লেগেছে। উনি বেশ সুন্দরভাবে পুজো দিয়েছে, অনেকক্ষণ বসিয়ে প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ করিয়ে জল বাতি ধূপ তারপর তোমার দুধ গঙ্গার জল যেন সুন্দর করে আলাদা আলাদা করে পুজো দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি একটা মেখে নিয়েছি, কী বলো সাবু বলে, খেতে খেতেও তো পেয়েছে বলো না, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। অনেক প্রসাদও দিয়েছেন উনি। তো এর মধ্যে আমি নিয়েছি সাবু মাখা, যেটা এতটা ভিজিয়েছে আমি বুঝতে পারিনি যে এটা ফুলে গিয়ে এতটা পরিমাণ হয়ে যাবে। তো আমি এখন এটা গা গোলাতে খাই। আর মামাকে স্নান করে দিচ্ছি, ও এখন জানলার মধ্যে আটকানো রয়েছে। আর আমার ঘরটা একেবারে জঘন্য দশা হয়ে রয়েছে, সেগুলোকে আমি আস্তে আস্তে করে গোছাতে থাকি।
আর মা এখনও যায়নি, মা এখনও পুজো করছে আর কি উপরে, মায়ের পুজো হলে তারপর মা মন্দিরে যাবে। আমি তো দিদিভাইয়ের সাথে সবসময় যাই, আমি বাচ্চা নিয়ে আমি একা পারি না, একদম পারি না। মানে বার্থডে ঠিক আছে, কিন্তু বাইরে গেলে মানে এত দুরন্ত হয়ে যায় না যে কী করবো, পাগল পাগল লাগে। তো ওই জন্য দিদিভাইকে নিয়ে গেছিলাম। দিদিভাই আর কি আমাকে বলেছিল যে চলে তাহলে যাই। আমি তো মন্দিরে যাবো আমি তো ভাবতেই পারিনি, মানে আমার বেবিকে নিয়ে বাইরে বেরোনো হচ্ছে, ওকে নিয়ে মন্দিরে যাওয়া আমার তো কোনো কল্পনাই আসে না। তো বলছে আমি যাবো, তো চলো আমরা দুজনে একসাথে ঠিক ম্যানেজ করে দেবো। তো সত্যি কথা বলতে ও কোনো সেরকম দুষ্টুমি করেনি, আর যেটুকুনি করেছে সেটা সব দিদিভাই ম্যানেজ করে। তো ও রাস্তায় বেরোলে আমি ওনার হাতে ছেড়ে দিয়ে, যাও তুমি এবার দায়িত্ব সামলাও। দুপুরে খাইয়ে মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। সে সময়তে আমার ননদিনী এসেছেন, এসে আমাকে বলছে একটুখানি পেডিকিওর ম্যানিকিওর করে দেবে, একটু মুখে ফেসিয়াল করে দেবে। সবটা কিন্তু হোমমেড ছিল, ও সবটা করেছে, ও ভীষণই ভালো একজন মেয়ে। তো দেখো এবার বলছে সব হয়ে গেছে, এবার চলো আলতা পরিয়ে দিই। আর আলতাটা পরা আজকে দরকারও ছিল। আমি যখন পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে, আমি আর দিদি ভাই আমরা দুজনেই কেউ আলতা পরিনি। পুরোহিত মশাই দেখে বলছে তোমরা আলতা পরোনি, রাত্রেবেলা যখন আরতি হবে তখন তোমরা আসবে, অবশ্যই কিন্তু আলতা পরে আসবে। তো সত্যি কথা, আমরা আলতা কেন পরিনি, সে কারণে টুকটুকি বলছে চলো তাহলে তোমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিই। আমার আলতা পরতে এত অধৈর্য, মানে অনেক বছর আগে মানে পড়েছি আমি আলতা, সবসময় তো আলতা আমি পরি না, তো পড়ার সময়ই হয় না আর কি। তো এবার পড়লে পরে এবার সাদা মার্বেলের উপর হাঁটা চলা করলেও সেখানেও সেই লাল লাল একটু দাগ হয়ে যায়, এসব কারণে আর পড়াই হয় না দেখা যায়। তো যাই হোক আমাকে পরিয়ে দিচ্ছে টুকটুক। আমি বললাম যে পায়ে হাত দিতে হবে না, কিন্তু জোর জবরদস্তি না করবো বৌদি চলো। তো চলো পরে নিই আলতাটা। আর দেখছি ইয়েলো কালার নেল পলিশ করেছি, আর আমাদের বাড়িতে কালার হয়েছে গ্রিন আর ইয়েলোর উপরে। তো সঞ্জীব বলছে এটা কি ইয়েলোটা ওই দেয়ালে লাগানো রং নাকি? আমি বলছি যে তুমি চুপ করে, সব জানো না যখন সে ব্যাপারে আর বলো না। বলছে যেগুলো দেয়ালে লাগানোর রং তুমি পায়ে লাগিয়ে বসেছো। এইসব মজার কাণ্ড, এই গল্পগুলো করতে করতে আলতা পরিয়ে দিয়েছে, বেশ সুন্দর করে পরিয়ে দিয়েছে। অনেক দিন পর মানে পরলাম আলতাটা। আর ছোটোবেলায় যখন মা আলতা পরতে বসতো তখন কী যে আনন্দ লাগতো যে আলতা পরবো বলে, কি ভালো লাগতো। এখন আর সময়ের অভাবে সেই জিনিসটা আর হয়ই না। তো চলো সুন্দর করে পরিয়ে দিয়েছে, ওকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আশীর্বাদ রইল যে আমার পায়ে হাত দিয়ে এইভাবে আলতা পরিয়ে দিয়েছে। গুড ইভিনিং। আবার অনেকটা পর তোমাদের সাথে কথা বললাম, দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, তখন ঘুমাইনি। আজকে বলে যে একবেলা ঘুমাতে নি, তো যাই হোক সেরকম কিছু আমার ব্যাপার ছিল না, আমার ঘুমও আসেনি। আর একে দেখেছো এখানে রেডি হয়েছে। মামা দেখাও একটু, হাই বলে দাও, হাই বলো। বাবা ওরকম করে রেগে মেগে হাই বলতে হয়, বাপরে বাপ। তো চলো আবার সেই মন্দিরে যাবো, ঠাকুরমশাই বলেছিলেন যে আমাদেরকে যে আরো একবার আসার জন্য, তো চলো সেখানে আমরা যাবো। চলো চলো চলে এসি আমরা মন্দিরে। তো মন্দিরটা খুব একটা বেশি দূরে না, আমার বাড়ির কাছাকাছি, একদমই কাছাকাছি, কপা হেঁটে যাওয়া যায় আর কি, সেটা গোনাই যায়, এতটাই কাছে। 7 ঘন্টার আওয়াজ সবই পাওয়া যায়। তো একজন এসেছিলেন, উনি একটু দুধ গঙ্গাজল ঠাকুরকে দিচ্ছিলেন, তো মন্ত্রপাঠ হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো আমরা এরকম রাত্রে কখনোই মন্দিরে আসিনি। তো উনি পুরোহিত মশাই বলেছিলেন যে সন্ধ্যেবেলা আরতি হবে, আমাকে মেনলি দিদিকেই বলেছিলেন, আর কাউকে সেরকম শুনিনি, দেখছো আর কেউ সেরকম নেইও। তো একটু আসতে বলেছিলেন। আসলে এসে যেটা বুঝলাম, যেটা জোগাড় যন্ত্র করার জন্য, তো সে ভালো লাগলো, বেশ কাজগুলো করতে ভীষণ সুন্দর লাগলো। তো চলো এবার আমি বাড়ির দিকে যাই। এবার ভিডিওটাও কিন্তু এন্ড করে দেবো, আবারও আসবো নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সারাদিন তো উপোসের মধ্যে দিয়ে চলো, রাত্রে কি খাবো জানি না, কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। তো চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই, অল অফ ইউ, টেক কেয়ার।